হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ডে। আজকে আমরা যেটা পড়বো সেটাই গল্পটি হচ্ছে ক্লাস 12-এর স্ট্রং রুটস। এটি এপিজে আব্দুল কালামের লেখা একটি গল্প। এটা গল্প না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটি আত্মজীবনী, নিজের জীবনী গল্প। এটা এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি আছে, উইংস অফ ফায়ার নামক যে অটোবায়োগ্রাফি তিনি লিখেছিলেন, সেই অটোবায়োগ্রাফির এটা ছোট্ট একটা অংশ, যেটাকে আমরা স্ট্রং রুটস নামে আজকে পড়ব। তো যে গল্প থেকে যে গল্প থেকে নেওয়া আছে, সেই মূল গল্পটা অ্যাকচুয়ালি একটা অটোবায়োগ্রাফি, আর সেই অটোবায়োগ্রাফিটা নাম হচ্ছে উইংস অফ ফায়ার, আর তার রাইটার এপিজে আব্দুল কালাম। তো এপিজে আব্দুল কালামের এই গল্পটা, স্ট্রং রুটসটা পড়ার আগে আমরা একটি পয়েন্ট এপিজে আব্দুল কালামের সম্পর্কে জেনে নিই। এপিজে আব্দুল কালামের পুরো নাম আমরা জানি, আবুল পাকির জয়নাল আবদিন আব্দুল কালাম। তো তেনার নাম প্রায় সকলেরই শোনা, প্রায় আমরা সবাই জানি। তিনি বিখ্যাত একজন সায়েন্টিস্ট ছিলেন। 1931 সালে তিনি জন্মগ্রহণ করেন। তারপর তিনি পড়াশোনা করে আমাদের ইসরো, যেটা যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর থেকে তিনি বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন। আর ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এতেও তিনি বিজ্ঞানী হিসাবে, সায়েন্টিস্ট হিসাবে কাজ করেছেন। তিনি অনেক ভালো ভালো বই লিখেছেন, অনেক, তার মধ্যে উইংস অফ ফায়ার তার অটোবায়োগ্রাফি, যেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। তারপরে তিনি আরও বিখ্যাত বই লিখেছেন, ইন্ডিয়া 2020, মাই জার্নি, ইগনাইটেড মাইন্ড, বিখ্যাত তেনার বই লেখা আছে। তিনি ভারতের সর্বোচ্চ যে সম্মান ভারতরত্ন পেয়েছেন। 1997 সালে তিনি ভারতরত্ন পেয়েছেন। এছাড়া তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ এই পুরস্কারগুলোও পেয়েছেন। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবেও নিয়োগ হয়েছিলেন। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন, 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন তিনি। এগুলো গেল মোটামুটি একটি পয়েন্ট বিখ্যাত স্যার এপিজে আব্দুল কালাম সম্পর্কে। তেনাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। তো এই গল্পের মাধ্যমে আমরা তার জীবনী সম্পর্কে কিছু সামান্য ক্ষুদ্র অংশ জানতে পারবো। তো চলো আমরা গল্পটা পড়ি আর তার জীবনী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করি। I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the West Oil, Madras States. তো West Oil মানে হচ্ছে পূর্বতন, মানে আগেকার। West Oil মাদ্রাস স্টেট মানে আগে যেটা মাদ্রাস রাজ্য ছিল, তার জন্য মাদ্রাস রাজ্যটা এখন আর নেই, এখন সেটা মাদ্রাসের নাম পরিবর্তন করে চেন্নাই রাখা হয়েছে। তার জন্য এখানে ওয়েস্ট অয়েল শব্দটা উল্লেখ করা হয়েছে। আমি ভূতপূর্ব মাদ্রাজ রাজ্যের রমেশ্বরম নামক দ্বীপ শহরে মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জয়নাল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার পিতা জয়নাল আবদিনের না ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষা, না ছিল যথেষ্ট সম্পদ। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. উইজডম মনে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, আর ইনেট মনে হচ্ছে জন্মগত তার জ্ঞান ছিল। ইনেট উইজডম মানে জন্মগত জ্ঞান। ট্রু জেনারোসিটি অফ স্পিরিট মানে হচ্ছে সত্যিকারের উদারতা বা সত্যিকারের দানশীলতা। তো আমার পিতার শিক্ষাগত যোগ্যতা ছিল না, ফর্মাল এডুকেশন ছিল না, এবং খুব সম্পত্তি ছিল না। তা সত্ত্বে, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এই অসুবিধা থাকা সত্ত্বেও তিনি মহান জন্মগত প্রজ্ঞা এবং সত্যিকারের দানশীলতার অধিকারী ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। তিনি আমার মা আসিয়াম্মাকে একজন প্রকৃত সাহায্যকারী হিসাবে পেয়েছিলেন। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। আমি মনে করতে পারি না এক্স্যাক্ট নাম্বার, সঠিক সংখ্যাটি, যে তিনি কতগুলো লোককে প্রত্যেক দিন খাবার খাওয়াতেন। আমার মা
কতগুলো লোককে প্রত্যেকদিন খাবার খাওয়াতেন, সেই সংখ্যাটি সঠিক কত সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না, মনে করতে পারছি না। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমি এটাতে বেশ এটা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের পরিবারের সকল মেম্বারগুলো একসঙ্গে, যতগুলো মেম্বার ছিল তার থেকে বেশি লোক এসে আমাদের সঙ্গে খাবার খেতেন। তো রাইটার বলছে যে আমার মা বাইরেকার কত লোককে খাওয়াতো, সেই লোক সংখ্যাটা প্রত্যেকদিন কত লোককে খাওয়াতো সেই লোক সংখ্যাটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু আমি এটা নিশ্চিত যে আমাদের পরিবারে যতগুলো লোক ছিল তার থেকে বেশি লোক প্রত্যেকদিন আমাদের সঙ্গে খাবার খেত। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার পিতামাতা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একজন প্রকৃত দম্পত্য হিসাবে পরিচিত ছিল। আইডিয়াল কাপল মানে প্রকৃত দম্পতি, প্রকৃত স্বামী স্ত্রী। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশটা ছিল বেশি উচ্চ বংশ। আমার পিতার থেকে আমার মায়ের বংশটা ছিল বেশি উন্নত বংশ। অন অফ হার ফরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টওয়ার্ডেড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ। তার কোনো এক পূর্বপুরুষকে ব্রিটিশদের দ্বারা বাহাদুর সম্মানে ভূষিত করা হয়েছিল। তো রাইটার বলছে, এপিজে আব্দুল কালাম বলছে যে আমার বাবার বংশের থেকে আমার মায়ের বংশটা একটু বেশি উন্নত ছিল, এবং তার প্রমাণ হিসাবে তিনি এটাও বলছেন যে আমার মায়ের কোনো এক পূর্বপুরুষকে ইংরেজরা বাহাদুর সম্মানে ভূষিত করেছিলেন। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। তো অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে আমি ছিলাম একজন। A short boy with rather undistinguished look. Undistinguished look মনে হচ্ছে সিধেমাটা দেখতে, একটা বেঁটে সিধেমাটা ছেলে। Born to tall and handsome parents, যে জন্মগ্রহণ করেছিল কিনা লম্বা এবং সুদর্শন পিতামাতার কাছ থেকে। We lived in our ancestral house. আমরা আমাদের পৈতৃক বাড়িতে বসবাস করতাম। অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক বাড়ি, পূর্বপুরুষদের বাড়ি। তো আমরা আমাদের যে পৈতৃক বাড়ি ছিল সেটাতে বসবাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটা তৈরি করা হয়েছিল 19 দশকের শতাব্দীর মাঝামাঝি কোনো সময়ে। ঊনবিংশ শতাব্দী, 19th সেঞ্চুরি মানে হচ্ছে ঊনবিংশ শতাব্দী। তো ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি কোনো সময় এই বাড়িটা তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস মেড অফ লাইমস্টোনস অ্যান্ড ব্রিক অন দ্য মক্স স্ট্রিট ইন রমেশরাম। এটা ছিল বেশ বড় পাকা বাড়ি, যেটা তৈরি করা হয়েছিল লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স মানে চুনাপাথর এর ইট দিয়ে। অন দ্য মক্স স্ট্রিট রমেশরামের যে মক্স স্ট্রিট নামের রাস্তা আছে সেই রাস্তার কাছে উপরে। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার সিদে সাদা বাবা, অস্টিয়ার্স মানে হচ্ছে সাদামাটা, সিদে সাদা। আমার সাদামাটা বাবা এড়িয়ে চলতো সমস্ত অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা। ইনএসেন্সিয়াল মানে প্রয়োজনীয়, কমফোর্টস মানে স্বাচ্ছন্দ্য, লাক্সারিজ মানে বিলাসিতা, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। তো আমার সিদেমাটা বাবা সমস্ত রকমের অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা এড়িয়ে চলতো। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর। যাই হোক সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু আমাদেরকে দিত। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং, সে খাবারের দিক থেকে হোক, ওষুধের দিক থেকে হোক বা পোশাক আশাকের দিক থেকে হোক, যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো আমাদেরকে দেওয়া হতো। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অর ইমোশনালি। বস্তুত আমি এটা বলতে পারি যে আমার ছেলেবেলা ছিল বেশ সুরক্ষিত পদার্থগত দিক দিয়ে আর মানসিক দিক দিয়ে। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি বলতে বোঝানো হচ্ছে সমস্ত দ্রব্য যাবতীয় যা প্রয়োজন সেগুলো আমাকে দেওয়া হতো, কোনো অভাব হয়নি। আর মানসিক দিক দিয়ে মানে ভালোবাসা, মানসিক সাপোর্ট, মেন্টালি সাপোর্ট, এই সব কিছু আমি পেয়েছি। I normally ate with my mother sitting on the floor of the kitchen. রান্নাঘরের মেঝেতে বসে আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খাবার খেতাম। She would place a banana leaf before me. সে আমার সামনে একটা কলা পাতা রেখে দিত। On which she then ladled rice. তারপরে সে ভাত দিত। ladled মানে হচ্ছে ভাত তোলা খুন্তি, হাতল টাইপের। তো ভাত দিয়ে দিত।
অ্যান অ্যারোমেটিক সাম্বার, তারপরে সুগন্ধি সাম্বার দিত। আ ভ্যারাইটি অফ সাম্বারটা কি? আ ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকেল, এক ধরনের টক বাড়িতে তৈরি আচার, এক ধরনের সার্ভ হোমমেড পিকেল, বাড়ির তৈরি এক ধরনের টকযুক্ত আচার। অ্যান্ড আ ডলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর কি দেওয়া হতো? ডলফ মানে হচ্ছে অল্প পরিমাণ, সামান্য পরিমাণ নারকেলের টাটকা চাটনি। তো এই কী কী তিনি খাবার খেতেন বা কী কী তার মা খেতে দিত, এই পয়েন্টগুলো, এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। এগুলো 1 নম্বর কোশ্চেনে আসে। নেক্সট, Shiva temple, which made Rameshwaram so famous to pilgrim, was about 10-minute walk from our house. শিব টেম্পল, শিব মন্দির, যেটা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে দিয়েছিল, সেই শিব মন্দিরটা আমাদের বাড়ি থেকে হেঁটে 10 মিনিট দূরত্বে, মানে 10 মিনিট হাঁটার পথ। যে শিব মন্দিরের জন্য রামেশ্বরমটা বিখ্যাত হয়েছিল পিলগ্রিমদের কাছে, মানে তীর্থযাত্রীদের কাছে, সেই শিব মন্দিরটা আমাদের বাড়ি থেকে হেঁটে 10 মিনিট দূরত্বে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেটলি মুসলিম, আমাদের এলাকাটা ছিল সাধারণ একদম মুসলিম অধ্যুষিত এলাকা, মানে বেশিরভাগ মানুষ মুসলিম ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারের ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার, তারা বাস করতো মুসলিম প্রতিবেশীর সঙ্গে অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে, ভালোবাসার সঙ্গে তারা একসঙ্গে বসবাস করত। দেয়ার ওয়ার ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, আমাদের এরিয়ায় একটা অনেক পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যেবেলায় প্রার্থনার জন্য নিয়ে যেত। I had not the faintest idea of meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. I had not faintest, faint মানে হচ্ছে ক্ষীণতম, সামান্যতম। তো আরবিতে যে প্রার্থনা করা হতো, চ্যান্টেড মানে উচ্চারণ করা, আরবিতে যে প্রার্থনা উচ্চারণ করা হতো তার সামান্যতম অর্থ আমি কিছু বুঝতে পারতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্স, কিন্তু আমি সম্পূর্ণভাবে মেনে নিয়েছিলাম। কনভিন্স মানে মেনে নেওয়া, টোটালি কনভিন্স মানে মনে প্রাণে মেনে নেওয়া। আমি মনে প্রাণে মেনে নিয়েছিলাম যে ওই প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছায়, রিস্ট গড। তো যে আরবিতে যে প্রার্থনা করা হতো, যে উচ্চারণ করা হতো, তার অর্থ সম্পর্কে আমার সামান্যতম জ্ঞান ছিল না, কিন্তু আমি মনে প্রাণে এটা বিশ্বাস করতাম যে সেই প্রার্থনাটা ঈশ্বরের কাছে পৌঁছায়। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখন প্রার্থনা শেষে আমার বাবা মসজিদ থেকে বের হতো, তখন বিভিন্ন ধর্মের লোকজন আমার বাবার জন্য বাইরে বসে অপেক্ষা করত। মেনি অফ দেম অফার বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, এবং তাদের মধ্যে অনেকে আমার বাবার সামনে জলের পাত্র এগিয়ে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপ ইন দেম অ্যান্ড সে আ প্রেয়ার, তারপর এবং সেই পাত্রে আমার বাবা আঙুলের ডগা ডুবিয়ে এটা প্রার্থনা করতো বলতো। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপরে সেই জলটা ইনভ্যালিডদের জন্য বাড়ি নিয়ে যাওয়া হতো। ইনভ্যালিড মানে হচ্ছে পঙ্গুদের জন্য বাড়ি নিয়ে যাওয়া হতো। তার মানে এটা বলতে চাইছে রাইটার যে সন্ধ্যাবেলায় যে প্রার্থনা হতো, মসজিদে নামাজ হতো, সেই নামাজে শেষ হয়ে যখন বাইরে বেরিয়ে আসতো, তখন দেখতো যে বিভিন্ন ধর্মের লোক, মুসলিম এবং আরও অন্য ধর্মের লোক সেখানে বসে অপেক্ষা করতো তার বাবার জন্য, যারা পাত্রতে জল নিয়ে আসতো এবং জলটা সে তার বাবার সামনে এগিয়ে দিত। তার বাবা তখন কি করতো, জলের মধ্যে আঙুল দিয়ে প্রার্থনা করতো, প্রেয়ার করতো, বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতো, তারপরে সেই জলটা তারা বাড়ি নিয়ে যেত তাদের পঙ্গুদের জন্য। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এও মনে আছে যে সেই সমস্ত মানুষজন সুস্থ হয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি আসতো আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য, এটাও মনে আছে আমার। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্ক দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল, আর বাবা প্রত্যেকবার সবসময় মৃদু হাসতেন এবং বলতেন যে ধন্যবাদটা আল্লাহকে জানাও, সেই আল্লাহকে যে দয়াশীল। মার্সিফুল মানে যে ক্ষমাশীল, দয়াশীল। দ্য হাই প্রিয়েস্ট অফ Rameshwaram temple, Pakshi Lakshmanan Sastri, was a very close friend of my father. তো রমেশ্বরম মন্দিরের
যে প্রধান পুরোহিত, হাই প্রেস্ট মানে হচ্ছে প্রধান পুরোহিত ছিলেন, তিনার নাম হচ্ছে পক্ষীলক্ষণ শাস্ত্রী। তো পক্ষীলক্ষণ শাস্ত্রী হচ্ছে আমার বাবার খুব কাছের বন্ধু ছিল। রামেশ্বর মন্দিরের বড় পূজারী বা প্রধান পূজারী পক্ষীলক্ষণ শাস্ত্রী আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire discussing spiritual matter. ট্র্যাডিশনাল অ্যাট্রায়ার মানে হচ্ছে নিজেদের ট্র্যাডিশনালের অ্যাট্রায়ার মিনস হচ্ছে পোশাক পরিচ্ছেদ, নিজেদের ট্র্যাডিশনালের পোশাক। তো যে ট্র্যাডিশনাল পোশাক মানে হচ্ছে যেমন পুরোহিতদের পোশাক একটা যেটা থাকে পুরোহিতরা পরে থাকে, সেটা হচ্ছে তাদের ট্র্যাডিশনাল অ্যাট্রায়ার। আর যারা মসজিদের মৌলবি থাকে তাদের যে ট্র্যাডিশনাল পোশাক থাকে, টুপি পরে পাঞ্জাবি পায়জামা পরে, সেটা হচ্ছে তাদের ট্র্যাডিশনাল অ্যাট্রায়ার। এখানে সেটাই বলা হয়েছে ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাট্রায়ার, মানে তারা নিজের নিজের গতানুগতিক পোশাক পরে থাকতেন। তো রাইটার কি বলছে, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, তো আমার শৈশবের প্রথম দিকের খুব স্পষ্ট স্মৃতিগুলির মধ্যে একটি হলো গতানুগতিক পোশাক পরিহিত এই দুই ব্যক্তির ধর্মীয় আলোচনা। তো রাইটারের যে শৈশবকালে যে সমস্ত স্মৃতিগুলো স্পষ্ট মনে পড়ে তার মধ্যে এটা একটা, যে এই দুই ব্যক্তি মানে রামেশ্বরমের মন্দিরের প্রধান পুরোহিত আর আমার বাবা, তারা তাদের নিজেদের পোশাক পরে আলোচনা করছে, আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনা করে। এই ব্যাপারটা রাইটারের খুব মনে পড়ে। When I was old enough to ask question, I asked my father about the relevance of prayer. Relevance মানে প্রাসঙ্গিকতা। যখন আমি প্রশ্ন করার মতো যথেষ্ট বড় হলাম তখন আমি প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্বন্ধে জানতে চাইলাম। My father told me there was nothing mysterious about prayer. Mysterious মানে হচ্ছে কি বলবো, রহস্যজনক। মিস্ট্রিয়াস মিন্স হচ্ছে রহস্যজনক। তো আমার বাবা বলেছিল যে প্রার্থনায় কিছু রহস্যজনক ব্যাপার কিছু নেই। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। কমিউনিয়ন মানে যোগসূত্র সাধন করা। তো আমি যখন আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে প্রার্থনা করার কি প্রয়োজন, তখন তিনি বলেছিলেন যে প্রার্থনাটা খুব একটা রহস্যজনক ব্যাপার না, এর পরিবর্তে কি হয়, এটা যোগসূত্র তৈরি করে স্পিরিট বিটুইন পিপল, মানুষের আধ্যাত্মিকের মধ্যে, মানুষের আত্মার মধ্যে একটা যোগসূত্র তৈরি করে এই প্রার্থনা। হোয়েন ইউ প্রে হি সেড, তিনি বলেছিলেন যখন তুমি কেউ প্রার্থনা করে বা তুমি প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমোস। ট্রান্সেন্ড মানে বেরিয়ে যাওয়া, অতিক্রম করা। তুমি তোমার বডিকে, তুমি তোমার শরীরকে অতিক্রম করে যাও এবং বিকাম এ পার্ট অফ কসমোস, এবং বিশ্বজগতে, কসমোস মানে হচ্ছে মহাবিশ্ব জগৎ, তো মহাবিশ্ব জগতের একটা অংশ হয়ে যাও। তখন তুমি আর তুমি শরীরের মধ্যে থাকো না, তখন তুমি একটা এই মহাবিশ্বের একটা অংশ হয়ে যাও। হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা কোনো যে মহাবিশ্বটা কোনো কিছুর মধ্যে ডিভিশন পার্থক্য করতে জানে না। সে সম্পত্তির মধ্যে পার্থক্য করে না, বয়সের মধ্যে পার্থক্য করে না, কাস্ট মানে হচ্ছে কাস্টের মধ্যে পার্থক্য করে না, জাতের মধ্যে পার্থক্য করে না। আর ক্রিড মানে হচ্ছে ধর্মীয় বিশ্বাস, আর ধর্মীয় বিশ্বাসের মধ্যে বিভিন্ন ধর্মের যে মানুষ আছে তাদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করে না। তো যখন এটা রাইটার জিজ্ঞেস করেছিল তখন তার পিতা এটা উত্তর দিয়েছিল যে তুমি যখন প্রার্থনা করো তুমি তোমার দেহকে অতিক্রম করে যাও এবং তুমি মহাবিশ্ব জগতের একটি অংশ হয়ে যাও, যা অর্থ, বয়স ও জাতের কোনো প্রাচীর তৈরি করে না, কোনো পার্থক্য তৈরি করে না। তো আজকে এতটাই থাক, যেহেতু গল্পটা ছোট, তো দুটো ভিডিওতে শেষ হয়ে যাবে। আজকে যেটা করলাম অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা পরের দিন করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এরকম আরও অনেক ভিডিও, অন্য সমস্ত সাবজেক্ট, সমস্ত টপিকের উপরে ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা তোমাদের ভিডিওগুলো ঠিক সময় পেয়ে যাবে। থ্যাংক ইউ।